আমি 4-2-3-1 ফরমেশনে স্টার্ট করাবো। সান মেরিনো এগেনস্টে বাংলাদেশের কেমন পারফরমেন্স করতে পারি? হামজা আমাদের ফুটবলের জন্য বিশাল একটা আশীর্বাদ। নেইমার আরো পিছিয়ে গেছে বিকজ অফ হিজ ইনজুরি। আমরা কি অনেক বেশি বংশোদ্ভূত প্লেয়ার নির্ভর হয়ে যাচ্ছি? কাবরেরা বেশ একটা ক্ষতি করে দিয়ে গেছে আমাদের ফুটবলকে। মানুষজন জানেই না যে কবে ক্লাবের খেলা শুরু হচ্ছে। গোলকিপিং পজিশনে জিকোকে দিয়ে স্টার্ট করা। এবছর এই বিশ্বকাপ নিয়ে আসলে আপনার এক্সপেকটেশন কেমন? মানে এখন আমার কাছে খুব কষ্ট লাগে যে আমি তাড়াতাড়ি খেলাটা ছেড়ে দিয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি অনফিল্ডের ঈদ আড্ডায়। আজকে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা স্ট্রাইকার এবং বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা জাহিদ হাসান এমিলি। ভাইয়া স্বাগত এবং ঈদ মুবারক। ঈদ মোবারক। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অনফিল্ডকে। কেমন আছেন? সময়টা কেমন যাচ্ছে? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ ভাইয়া। শুরুতেই আমরা একটু কোচ নিয়ে কথা বলবো। বাংলাদেশের নতুন কোচ এসেছেন টমাস ডুলি। তো এবার যে বাফুফে হয়ে কোচের যে প্রসেসটা ছিল, ওভারঅল প্রসেসটা কেমন ছিল এবং টমাস ডুলিকে নিয়ে আপনার এক্সপেকটেশন কেমন সামনে সান মারিনোর এগেনস্টে বাংলাদেশের খেলা? ধন্যবাদ আপনাকে আবারও। যেটা হয়েছে যে আপনি যদি দেখেন বাংলাদেশের হিস্ট্রিতে কোচ নিয়োগের যে প্রক্রিয়াটা, যে প্রসেসটা এবার ছিল, এর আগে তো আসলে বিগত দিনে কিন্তু এরকমের কোনো প্রসেসে কিন্তু কোচ নিয়োগ হয়নি। তো সেই জায়গাটা থেকে আমি বলবো যে এটা তো বিশাল একটা ব্যাপার যে বাংলাদেশে কোচ নিয়োগের প্রক্রিয়াটা টেন্ডার সাবমিট করে দেন, সেখানে বিভিন্ন কোচের প্রোফাইল এসেছে, সেখান থেকে বাছাই যাচাই করে দেন কিন্তু আপনি থমাস জুলিকে কিন্তু কোচ করেছেন। সো এই প্রসেসটা একদমই নতুন। সো এই নতুনত্বের জায়গাটা করতে গিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন হয়তো কিছুটা আপনার কমপ্লিকেটেড হয়েছে বা কোনো কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে যে সমস্যা হয়েছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে যে প্রবলেমগুলি হয়েছিল তো সেইটা হয়তো আমরা ওভারকাম করে নতুন একজন কোচকে দায়িত্ব দিয়েছি। সো আমি বলবো যে ভুল ত্রুটি হবেই। তো মেইন ব্যাপার হলো এখন যেহেতু কোচ নিয়োগ দিয়ে ফেলেছেন, সেখানে কিন্তু আসলে বিগত দিনে কারা কোচ হতে পারতো বা কোন হাই প্রোফাইল কোচেরা এখানে নিয়োগ পেত সেইটা আসলে না দিয়ে, কনসিডারেশনে না নিয়ে যে কোচ এখানে নিয়োগ দিয়েছে তাকে নিয়ে আমার মনে হয় যে মেইন প্ল্যানটা করা উচিত। এখন এ কথাও শোনা যাচ্ছে যে টমাস ডুলির সাথে আসলে নিয়োগে নাকি চুক্তিবদ্ধ হয়নি, মানে সাইনটা করা হয়নি। তাকে সান মারিনো এগেনস্টে একটা ম্যাচ দেখে আর কি বিবেচনা করা হবে। একজন কোচকে কি একটা ম্যাচ দেখে আসলে বিবেচনা করা উচিত নাকি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আগানোটা বেটার? না, এইটা আমি আপনার কাছ থেকে শুনলাম এবং আমি কিছু সোশ্যাল মিডিয়াও তো দেখেছি এবং অনেক বড় বড় যারা আর কি এই কোচ নিয়োগের প্রক্রিয়াতে যারা রিলেটেড ছিল তারাও দেখেছি যে বলেছে যে আমরা আসলে কোচকে সান মেরিনো ম্যাচে এসিড টেস্ট হিসেবে দেখছি। এইটা আবার আনফর্চুনেট যদি আমার কাছে বলেন একজন এক্স ক্যাপ্টেন হিসাবে বা প্লেয়ার হিসাবে। সো একটা ম্যাচ দিয়ে আসলে আপনি একজন কোচকে কীভাবে বিচার করবেন এটা আসলে আমি জানি না। হ্যাঁ, এই স্টেটমেন্ট যদি তারা দিয়ে থাকে এবং তারা যদি এই প্রসেসে এগোয় তাহলে কিন্তু তারা আবার একটা কোশ্চেনের ভিতরে পড়ে যাবে, টু বি অনেস্ট। কারণ সান মেরিনো ম্যাচের আগে হয়তো সে দুইটা সপ্তাহ সময় পাবে বা 10 দিন সময় পাবে। সেই সময়টা তো আসলে একজন কোচের জন্য পরীক্ষা দেওয়ার ব্যাপারে এনাফ না। তো সেই জায়গাটা যদি হয়, এটা আমি বলবো যে তারা আর একটা কিন্তু নতুন কমপ্লিকেশন তৈরি করছে। হ্যাঁ, কমপ্লিকেটেড করছে জিনিসগুলিকে। এটা আসলে আমি আবার এর সাথে অ্যাকসেপ্টেবল করছি না এবং অ্যাট দ্য সেম টাইম আমি এটাকে মানতেও পারছি না। কারণ কোচ নিয়োগের প্রক্রিয়াটা যেভাবে যাচ্ছিল, আমরা ধরে নিয়েছিলাম যে একজন কোচকে আপনি 2 বছরের জন্য নিয়োগ দিবেন এবং তাকে একটা প্ল্যান দিবেন, সেই প্ল্যানটা সে ধীরে ধীরে এক্সিকিউট করবে। বাট সেখানে যদি একটা ম্যাচকে আপনি যদি স্পেসিফিকভাবে তাকে দিয়ে যদি সেইটা যদি চিন্তা করেন তাকে পরবর্তী কোচের জন্য তাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য কন্ট্রাক্ট করবে, এটা আবার ভেরি আনফর্চুনেট। তাছাড়া একটু যদি সান মারিনোর কথা নিয়ে আসি, নর্মালি বাংলাদেশ খুব একটা ইউরোপিয়ান কান্ট্রির সাথে খেলে না। বহু বছর আগে আসলে আমরা খেলেছিলাম। তাছাড়া ইউরোপিয়ান কান্ট্রিতে গিয়ে ইউরোপিয়ান কান্ট্রির সাথে বাংলাদেশ খেলবে, এটা অবভিয়াসলি একটা বেটার জিনিস বাংলাদেশের প্রেক্ষাপটে। তাছাড়া বাংলাদেশের ফুটবলে যে একটা নতুন একটা যে পালাবদল শুরু হয়েছে হামজা সমিতরা আসার পরে, এই ওভারঅল যে নেক্সট ম্যাচটা বাংলাদেশ ওই সময় আবার একটা অলিম্পিক টিম যাবে মালদ্বীপে, সেখানে বাংলাদেশ একটা সিরিজ খেলবে। তো এই যে দুইটা জিনিস ম্যানেজ করা কতটা টাফ এবং অলিম্পিক টিমে আসলে আপনি মনে করেন কি যে বাংলাদেশের পাইপলাইন থেকে বাজিয়ে দেখার সময় কিনা, আর সান মেরিনো এগেনস্টে বাংলাদেশের কেমন পারফরমেন্স করতে পারে, এক্সপেকটেশনটা আসলে কেমন থাকবে? আর দেখেন, ইউরোপের জাতীয় দলের সাথে এই প্রথম, এর আগে যেটা হয়েছিল ওয়েস্ট হাম ইউনাইটেডের সাথে বাংলাদেশ জাতীয় দল একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল, আমার যতটুকু মনে পড়ে। বা সার্বিয়ার সাথে আমি ঠিক জানি না ওইটা, বাট যদি অফিসিয়ালি বলেন বা ফিফার রিলেটেড বলেন, এই প্রথম আসলে কিন্তু একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাচ্ছে সান মেরিনোর সাথে। সেই জায়গা থেকে আমি বলবো যে এটা তো একটা বড় প্রাপ্তি হবে। কারণ আমরা যদি দেখেন, আপনি যেটা বলেছেন, আপনার কোশ্চেন ধরেই বলি যে আমরা রিসেন্টলি আসলে জাতীয় দলটা যেভাবে প্রোগ্রেস করছে,
সেই জায়গা থেকে কিন্তু আমরা এখন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বড় দলের সাথে কিন্তু কম্পিটিটিভ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। লাইক আপনি যদি দেখেন এশিয়ান কাপ কোয়ালিফায়ারে যে আমরা লাস্ট সিঙ্গাপুরের সাথে খেলি, তার আগে কিন্তু আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিলাম ভিয়েতনামের সাথে, রাইট? সো আমাদের আসলে এখন এই লেভেলের টিমের সাথেই খেলা উচিত। এবং সান মেরিনো হয়তো র্যাঙ্কিং অনেক নিচের সারির দল, আমাদের থেকেও নিচের, বাট সান মেরিনো যাদের সাথে ম্যাচ খেলে, হ্যাঁ, সো এইটা কিন্তু আবার একটা বিশাল ব্যাপার। সান মেরিনো ইউরোপের পর্তুগালের সাথে খেলে, আপনার নেদারল্যান্ডসের সাথে খেলে, তাদের ম্যাচগুলি কিন্তু সব ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের একদম টপের দিকের দলগুলির সাথে তারা খেলে থাকে। এবং তাদের স্কোয়াডের কিছু প্লেয়ার রয়েছে যারা কিনা আপনি জানেন ইউরোপের বেশ ভালো ক্লাবগুলিতে খেলে। সুতরাং তাদের সাথে খেলার অপরচুনিটি তো ডেফিনেটলি আমাদের জন্য বিশাল একটা প্রাপ্তি হবে। এবং এখান থেকে আপনি বুঝতে পারবেন যে ইউরোপিয়ান ফুটবলের সাথে আমাদের ফুটবলের ডিফারেন্সটা কোথায়। হ্যাঁ, এই ম্যাচটা হয়তো সেইটা আমাদেরকে একদম ওপেন করে দিবে। তো এটা তো বিশাল একটা প্রাপ্তি হবে আমাদের জন্য, এবং আমি মনে করি যে এই ধারাবাহিকতাটা আমাদের কন্টিনিউ করতে হবে। এবং এরপরে দেখলাম লিথুনিয়ার সাথেও খেলা, লিথুনিয়াও আগ্রহ প্রকাশ করেছে আমাদের সাথে ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য, সেটাও কিন্তু আমাদের জন্য একটা বড় প্রাপ্তি হবে। সো এবং আপনি যেটা বলেছেন যে অলিম্পিক দল আবার চার্জাতে একটা টুর্নামেন্ট খেলতে যাবে মালদ্বীপে, হ্যাঁ, সেটাও তো আমাদের জন্য, আমি বলবো যে আপনি যেটা বললেন যে পাইপলাইন আমাদের স্ট্রং আছে কিনা, হ্যাঁ, আমাদের একটা ব্যাকআপ টিম আছে কিনা, সেটাও আপনি দেখতে পারবেন ওই সময়টা। সুতরাং আমি বলবো যে ওভারঅল বাংলাদেশ ফুটবলের যে একটা নতুন জাগরণ তৈরি হয়েছে স্পেশালি ইন্টারন্যাশনাল এরিনাতে, সেটারই কিন্তু ধারাবাহিকতা আপনি দেখবেন যে আমরা সান মেরিনোতে খেলবো, অ্যাট দ্য সেম টাইম আমরা চার্জাতে একটা টুর্নামেন্ট খেলবো মালদ্বীপে। সো আমি বলবো যে আপনি যত টুর্নামেন্টই খেলেন না কেন বা যত ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেন না কেন, মেন ব্যাপার হলো যে আপনার আসলে সব প্রোগ্রেসগুলি ঠিক আছে কিনা সেইটা দেখার সময় হয়ে এসেছে এখন। কারণ হামজা সমিতরা দলে আসার পরে আমাদের দলটা যেভাবে আসলে রিবিল্ড হয়েছে, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমরা স্ট্রং জাতীয় দল আস্তে আস্তে দিনে দিনে হচ্ছে কিনা সেইটা কিন্তু বাজিয়ে দেখার সময় এসেছে এখন। তাছাড়া বর্তমানে হামজা সমিতদের পাশাপাশি বেশ কিছু বংশোদ্ভূত প্লেয়ার Right. আসছেন। তো আমরা কি অনেক বেশি বংশোদ্ভূত প্লেয়ার নির্ভর হয়ে যাচ্ছি, নাকি লোকালদেরকে আসলে একটা বেটার পাইপলাইন আসলে ক্রিয়েট করা উচিত, যেহেতু আমাদের লিগটা খুব একটা মানে নাম কস্তে হয়ে থাকে। মানে আমাদের লিগের অবস্থাটা খুবই বাজে অবস্থায় রয়েছে। আমরা যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকেও তাকাই, সেখানে আইএসএল তে অনেক অর্গানাইজড হয়ে থাকে, কিন্তু বাংলাদেশের যে বাংলাদেশ ফুটবল লিগ এটা কিন্তু খুব একটা অর্গানাইজড না। এটার দিকে আসলে বাফুফের কতটা মনোযোগী হওয়া উচিত? আপনি আসলে আমার মেইন আমার মনের কথাটা বলেছেন, মেইন পয়েন্টটাতে এসেছেন। বাংলাদেশ ফুটবল আমরা ইন্টারন্যাশনাল ফুটবলের দিকে ফোকাস করতে গিয়ে আমরা আসলে যে ঘরোয়া ফুটবল যে আমাদের একদম ড্যামেজ, হ্যাঁ, সেটার দিকে কিন্তু আমাদের ফোকাস নেই। এবং টু বি অনেস্ট, আপনি যদি ঘরোয়া ফুটবলের দিকে ফোকাস না করেন, একটা সময় জাতীয় দলের পাইপলাইন খুব দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, আপনি কোয়ালিটি প্লেয়ার কিন্তু পাবেন না, এবং প্রবাসী বংশোদ্ভূত প্লেয়াররা আসাতে কিন্তু ফুটবল উপকৃত হচ্ছে। টু বি অনেস্ট, এটাতে আমি কোনো রকমের দ্বিধা বোধ করছি না। বাট ওদের সাথে, ওদের ওই কোয়ালিটির প্লেয়ারদের সাথে যখন আপনার এই পাইপলাইনের প্লেয়ারদের কোয়ালিটি মিলবে না, তখন কিন্তু আসলে আপনি রেজাল্ট পাবেন না। যেটা রিসেন্টলি যদি জাতীয় দল দেখেন, হামজার সাথে আমাদের এখানে প্লেয়ারদের ডিফারেন্স কিন্তু অনেক বেশি, সমিতের সাথে ডিফারেন্স কিন্তু অনেক বেশি। হ্যাঁ, এটা কিন্তু আস্তে আস্তে আরও বাড়বে এই কারণে, কারণ আপনি যেটা বলছেন যে ঘরোয়া ফুটবল যদি আপনি প্রপার যদি আপনি ইউটিলাইজ না করেন, এটার স্ট্যান্ডার্ড যদি আপনি মেনটেন না করেন, এটাকে যদি কম্পিটিটিভ না করেন, তখন কিন্তু আমি যেটা বললাম যে পাইপলাইনে যে প্লেয়াররা যখন জাতীয় দলে আসবে, তখন কিন্তু তারা বারবার ফেল করবে। হ্যাঁ, সুতরাং আমি বলবো যে আমাদের ইন্টারন্যাশনাল ফুটবলকে আমরা যেভাবে গুরুত্ব দিচ্ছি, তার থেকে বেশি গুরুত্ব দিতে হবে আপনার ক্লাব ফুটবলকে। বিকজ ইন্টারন্যাশনাল ফুটবল আপনি একটা বছরে 8 থেকে 10টা ম্যাচ খেলেন, আর ঘরোয়া ফুটবল পুরো 10 মাস কিন্তু কন্টিনিউ থাকে। ফুটবল জিনিসটাই ক্লাব রিলেটেড। হ্যাঁ, সুতরাং আপনি ক্লাব ফুটবল যতদিন পর্যন্ত ডেভেলপ না করবেন, ক্লাব ফুটবলের একটা স্ট্রং স্ট্রাকচার যতদিন পর্যন্ত না করবেন, আপনি যেটা বলছেন আমি আপনার সাথে সুর মিলেই বলি যে আপনার কিন্তু পারফরমেন্স কলাপস করবে ইটস ভেরি সুন। কারণ হামজা যখন প্রিমিয়ার লিগ থেকে এসে এখানে যখন খেলবে, আপনার প্রিমিয়ার লিগের প্লেয়াররা কিন্তু হামজার সাথে মিলাতে পারবে না, তখন কিন্তু পারফরমেন্স একটা বিশাল ফারাক তৈরি হবে, যেটা রিসেন্টলি এশিয়ান কাপে কিন্তু তৈরি হয়েছিল। কারণ এই কারণে বললাম, আপনি হামজার পারফরমেন্স এশিয়ান কাপে দেখেন, বাকি প্লেয়ারদের পারফরমেন্স দেখেন। হ্যাঁ, এই কারণে বললাম, কারণ পারফরমেন্স মেইন ইম্প্যাক্টটা কিন্তু আসলে মাঠের ফুটবলে করে। তো সেই জায়গা থেকে আপনি ঘরোয়া ফুটবলকে আপনাকে ডেফিনেটলি এই দিকটাতে বিশাল ফোকাস দিতে হবে। তাছাড়া যদি আমরা একটু আমাদের এফসি এশিয়ান কাপের কথা বলছিলেন, এটার দিকে যে আগেই আমাদের একটা বেটার অপরচুনিটি ছিল, বাট দিন শেষে আমরা ওই ব্লান্ডারটা করেছি। ওই যে বললেন যে একটা গ্যাপ তৈরি হয়েছিল, অবভিয়াসলি সেখানে আসলে কোচের ভূমিকাটা কেমন ছিল? কোচ তো বড় একটা ফ্যাক্ট ছিল, টু বি অনেস্ট। কাবরেরা 4 বছর 3 মাস এখানে দায়িত্ব নিয়ে আসলে ফুটবলকে তেমন কোনো কিছু ইন্টারন্যাশনাল পর্যায়ে কোনো সাকসেস দেখে যেতে পারেনি। এবং যেটা হয় যে প্রত্যেকটা দেশের দেখবেন একটা প্লেইং স্টাইল থাকে, হ্যাঁ, সেই প্লেইং স্টাইলটাও কিন্তু কাবরেরা তৈরি করতে পারেনি, টু বি অনেস্ট। হ্যাঁ, প্লেইং স্টাইল তৈরি হয় প্লেয়ারের স্ট্রেংথের উপর বিবেচনা করে। হ্যাঁ, সো আপনার যে রিসোর্স ছিল, আপনার যে প্লেয়ার স্ট্রেংথ ছিল, সেইটার উপরে বেস করে যদি আপনি একটা স্ট্রং জাতীয় দল করতে পারতেন, সেইটা কিন্তু আমরা খুশি হতাম। এবং হামজা, সমিত, ফাহামিদুল বা জায়ানরা আসার পরে
হ্যাঁ, দলটা যেভাবে স্ট্রং হয়েছে আমরা ধরে নিয়েছিলাম যে এশিয়ান কাপ কোয়ালিফাই আমরা বেশ ভালো একটা যাব, সেটাও তো যেতে পারিনি। তো ওই জায়গা থেকে আমি বলবো যে কাবরেরা বেশ একটা ক্ষতি করে দিয়ে গেছে আমাদের ফুটবলকে। হ্যাঁ, লাস্ট 4 বছর 3 মাস ধরে যে সে দায়িত্বে ছিল। সো যেটা পাস্ট হয়ে গেছে সেটা নিয়ে আসলে আমরা ওই ভুলগুলি থেকে ইন ফিউচার জন্য, হ্যাঁ, শিক্ষা নেব, ইন ফিউচার জন্য সেই ভুলগুলি রিপিট না হয়, এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন তো ডেফিনেটলি এখন থমাস ডুলিকে কোচ নিয়োগ দিয়েছে। হ্যাঁ, থমাস ডুলিকে যদি আপনি কোচ নিয়োগের প্রক্রিয়াটা নিয়ে, তো সেখানে ভুল ত্রুটি যেটা ছিল সেটা একপাশে রেখে আমার কাছে মনে হয় যে আপনি থমাস ডুলিকে আবার যদি বলেন যে তাকে এক ম্যাচের জন্য তাকে নির্দিষ্ট করে তাকে দেখবেন তারপরে কোন, এইটা আবার আমি আপনার মানে তাদের সাথে ডিফেন্ড করি, এটা আবার কোনো কোনো ইথিক্সে যায় না। হ্যাঁ, কারণ আপনি 4 বছর 3 মাস একজন কোচকে দায়িত্ব দিয়ে সেখান থেকে আপনি কোনো কিছুই পাননি, আবার নতুন একজন কোচকে এনে যদি আবার এক্সপেরিমেন্ট করেন সেখানে আবার এটা হিতে বিপরীত না হয়ে যায়। সুতরাং তাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব দেন। এবং সে কিন্তু একটা জিনিস বলেছে থমাস ডুলি, যে সে বাংলাদেশ দলকে 150 থেকে 160 র্যাঙ্কিংয়ে নিয়ে আসবে নেক্সট 2 ইয়ার্সের ভিতরে। এটা কিন্তু বিশাল একটা বড় প্রাপ্তি হবে যদি সেই কাজটা করে দেখাতে পারে। এবং সেটা করে দেখানোর জন্য যে স্কোয়াড আমাদের রয়েছে, এনাফ স্কোয়াড কিন্তু আমাদের আছে, আপনি জানেন। সো আমি বলবো যে কাবরেরার সময় যে ভুলটা হয়েছে সেই ভুলটা যেন আবার রিপিট না হয়। বর্তমান সময়ে বাংলাদেশের যে মিডফিল্ডটা, Right. আপনার মনে হয় কিনা যে বাংলাদেশের ইতিহাসের সেরা মিডফিল্ড? ইতিহাসের সেরা মিডফিল্ড বলা যেতে পারে, বাট আরও কিছুটা সময় পর আমরা হয়তো বলতে পারবো। এই কারণ আপনার সারা পৃথিবীতেই কোনো একটা সেক্টরকে যখন আপনি একদম বেস্ট বলবেন তখন সেটা ডিপেন্ডস অন রেজাল্ট। হ্যাঁ, সো আপনার হাতে কি রেজাল্ট আছে সেইটার উপরে বিবেচনা করে কিন্তু আপনি স্ট্রাইকিং পজিশন, মিডফিল্ড বা ডিফেন্স অর্গানাইজেশনগুলি কিন্তু তখন বুঝতে পারবেন। সো ডেফিনেটলি হামজার মতো যখন সুপার ট্যালেন্টেড প্লেয়ার আপনার দলে আছে, ডেফিনেটলি মিডফিল্ড প্যাটার্নটা তো অনেক স্ট্রং। তার সাথে সমিত সোমও খেলে, হয়তো লোকাল আমাদের থেকে এখান থেকে সোহেল রানা বা জামাল রাকেও কন্ট্রিবিউশন করে। বাট টু বি অনেস্ট, এইটা আমি এই মুহূর্তে বলতে চাই না যে মিডফিল্ড প্যাটার্নটা এই মুহূর্তে আমাদের দেশের সব থেকে বেস্ট মানে সর্বকালের সেরা মিডফিল্ড প্যাটার্ন কিনা। কারণ মিডফিল্ডের আগেও যদি বিগত দিন দেখেন, আমাদের মিডফিল্ডে কিন্তু অনেক স্ট্রং একটা মিডফিল্ড ছিল। যখন 2003 সাফ ফুটবল খেলছে তখন আরমান ভাই, জয় ভাই, মতিউর মুন্নাদের মতো মিডফিল্ডারও খেলছে। পরে মামুন, জামালরা মিলেও একটা মিডফিল্ড প্যাটার্ন, স্ট্রং মিডফিল্ড ছিল। ডেফিনেটলি হামজা আসাতে তো ওই দিকটা তো অনেক স্ট্রং হয়েছে, বাট হামজার সাথে সাথে যে প্লেয়াররাও সেটাও কিন্তু আপনাকে কনসিডারেশনে নিতে হবে। সো আই হোপফুলি মিডফিল্ড প্যাটার্নটা ডেফিনেটলি স্ট্রং। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। বাট আরও কিছুদিন পরে হয়তো আমরা বুঝতে পারবো যে এই মিডফিল্ড কেন্দ্রিক আমরা ফুটবলটা খেলতে পারি কিনা। বিকজ সারা পৃথিবীর ফুটবলে যদি আপনি চিত্র দেখেন, যে দলে মিডফিল্ড প্যাটার্নটা স্ট্রং সেই দলটাই কিন্তু আসলে এন্ড অফ দ্য ডে ম্যাচটাকে কন্ট্রোল করে এবং ম্যাচ জেতার পিছনে সব থেকে বেশি ভূমিকা রাখে। আমি চাই এই মিডফিল্ড প্যাটার্নটা এশিয়াতে ডমিনেট করুক। হ্যাঁ, কারণ যে স্ট্রং মিডফিল্ডার রয়েছে তাদেরকে আরও সময় দিতে হবে। আর তাছাড়া আপনি একজন স্ট্রাইকার ছিলেন, বর্তমান সময় দেখা যায় যে বাংলাদেশ হয়তো বা অনেক চান্স ক্রিয়েট করতে পারে কিন্তু গোলটা আসলে করা হয় না, বা আমরা গোলগুলো খুব একটা দেখতে পাই না। সর্বোচ্চ রাকিব হুসাইন একটা বেটার আউটকাম এনে দেয় আমাদেরকে। তবে দিন শেষে ওই যে গোল করাটা, একজন নাম্বার 9-এর অভাবটা কিন্তু বাংলাদেশকে বারবার ভোগাচ্ছে। এখানে আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশে যে স্ট্রাইকার রয়েছে যারা ফরওয়ার্ড লাইনে খেলে থাকেন তাদের কোন জিনিসটা আসলে মিসিং? সত্যি কথা বলতে বাংলাদেশ তো আসলে স্ট্রাইকার ছাড়া খেলে। হ্যাঁ, যদি দেখেন লাস্ট এশিয়ান কাপ কোয়ালিফাই বা 3-4 বছরে যদি বাংলাদেশ দলটাকে দেখেন, সেখানে কিন্তু প্রপার যারা স্ট্রাইকার খেলে, নাম্বার 9 যাদেরকে আমরা বলি, সেই পজিশনটা তো অ্যাবসেন্স। আপনি রাকিবের কথা বলেন, যদি মোরসালিনের কথা বলেন বা ফাইমের কথা বলেন, দে আর নট প্রপার নাম্বার 9। তারা কিন্তু স্ট্রাইকার না, তারা হলো উইং স্ট্রাইকার। বেসিক্যালি তাদের কাছ থেকে ফ্লাং থেকে ক্রস করা, বক্সের ভিতরে যে নাম্বার 9 থাকবে সে ফিনিশ করবে। বাট আলটিমেটলি তাদের উপর দায়িত্ব পড়ে গিয়েছে গোল করার। হ্যাঁ, সুতরাং তারা কিন্তু টুকটাক এশিয়ান কাপে গোল করছে। সো তাদের কাজগুলি কিন্তু তারা করছে। বাট বেসিক্যালি আপনি কিন্তু এখনও আপনার দলে কিন্তু প্রপার স্ট্রাইকার নাই। হ্যাঁ, সুতরাং স্ট্রাইকার আপনাকে নিয়ে খেলতে হলে সেই ধরনের, এই মুহূর্তে আমি আসলে বাংলাদেশ যদি আপনি ঘরোয়া ফুটবলে পারফরমেন্স দেখেন, সেখানে আমি আসলে স্ট্রাইকিং পজিশনটাতে খুবই দুর্বলতা হচ্ছে। বাট রিসেন্টলি কিছু স্ট্রাইকার পারফর্ম করছে, লাইক সৌরভ দেওয়ান। এবার লোকাল স্ট্রাইকার দেবে 13 গোল করেছে ফেডারেশন কাপ আর লিগে মিলে। ইটস ভেরি গুড সাইন। হ্যাঁ, ভেরি গুড সাইন। আরও কিছু স্ট্রাইকার এবছর গোল করেছে। সুতরাং তারা ইন ফিউচার হয়তো জাতীয় দলেকে পারফর্ম করতে পারবে কিনা বা কনসিস্টেন্সি দেখাতে পারবে কিনা, এটা সময়ের ব্যাপার। রুনান সোলেমান একজন স্ট্রাইকার ছিল আন্ডার 20, আপনি জানে থাকেন, সেও হয়তো পাইপলাইন একটা সময় জাতীয় দলে স্ট্রাইকার হিসাবে খেলবে। সো তারা কিন্তু ইন ফিউচার, বাট বর্তমান যদি স্কোয়াডটা দেখেন সেখানে কিন্তু জাতীয় দলে কোনো স্ট্রাইকার নাই। সো যেটা হয়, যার কারণে কিন্তু দেখবেন যে হামজা 9 ম্যাচ খেলে 4 গোল করেছে। হ্যাঁ, হামজা দায়িত্ব পালন করেছে, গোল করার জায়গাটা নিয়েছে।
পিছন থেকে আপনার মোরসালিন দু একটা গোল করেছে, রাকিব করেছে, রাকিব গোল করেছে। এরাই কিন্তু আসলে টেনে নিয়ে যাচ্ছে। বাট আলটিমেটলি এটা কিন্তু কোনো সমাধান না। সমাধান হলো আপনার স্কোয়াডে একজন স্ট্রাইকার লাগবেই। হ্যাঁ, যদি যখন আপনি ফরমেশনটা ঠিক করবেন, আপনি যদি 4-3-3 ফরমেশনে খেলেন বা 4-2-3-1 খেলেন, আপনাকে স্ট্রাইকার নিয়ে খেলতে হবে। বাট ভেরি আনফর্চুনেট যে আমাদের এই মুহূর্তে আসলে আমাদের স্কোয়াডে কোনো স্ট্রাইকার নেই, এবং যেটার খেসারত আমাদেরকে কিন্তু আপনার এশিয়ান কাপ কোয়ালিফাই দিতে হয়েছে। হ্যাঁ, অনেক সময় আমরা হামজাকে দেখেছি যে টপ অফ দ্য 9 পজিশনে খেলেছে, এবং লাস্ট ম্যাচ যে এশিয়ান কাপের লাস্ট ম্যাচটা খেললাম, আপনি যদি মনে থাকে সিঙ্গাপুরের সময় লাস্ট 20 মিনিটস হামজাকে আমি দেখেছি যে অপোনেন্ট হাফের বক্সের আশেপাশে ঘুরতে, বিকজ আমাদের ওই পজিশনে কিন্তু প্লেয়ার নেই। সুতরাং এই জায়গাটা নিয়েও কিন্তু বিশাল একটা কনসার্নের ব্যাপার। যদিও সারা পৃথিবীতে কিন্তু এই মুহূর্তে স্ট্রাইকার প্রবলেম, ইটস নট অনলি বাংলাদেশ, আপনি সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল জায়গাগুলিতে যদি দেখেন, রিসেন্টলি ওয়ার্ল্ড কাপে স্কোয়াড ঘোষণা দিচ্ছে, সেখানেও দেখবেন যে দলগুলি কিন্তু প্রপার নাম্বার 9 পজিশনগুলিতে কিন্তু বেশ কলাপস করছে, এবং তারা কিন্তু ওই জায়গাগুলিতে প্লেয়ার পাচ্ছে না। তো আই হোপ বাংলাদেশের সৌরভ দেওয়ান, আপকামিং রোনান সোলেমান, এরা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জায়গাটা অ্যাডাপ্ট করবে। আর রোনান সুলেমানের কথা আসলে বলছিলেন, এর আগে বাংলাদেশের অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপ জিতেছে 2024 সালে। তবে এবছরে যে সাব চ্যাম্পিয়নশিপে এটা নিয়ে অনেক বেশি হাইপ ছিল, দর্শকদের আগ্রহের জায়গাটা ছিল, কেননা তাদের একটা ভালো ইতিহাস রয়েছে যে কাভান সুলিবান এবং কুইন সুলিবান তারা কিন্তু আমেরিকান হয়ে খেলে, এবং তারা যে দুজন যমজ ভাই আছে তারা বাংলাদেশের হয়ে খেলছে। তো এদের নিয়ে একটা আগ্রহের জায়গাটা ছিল, এবং তারা কিন্তু পারফরমেন্স করেছে দিন শেষে। এবং শেষ মুহূর্তে ফাইনালে যখন আমরা টাইব্রেকারে পানিনকা শটে বাংলাদেশ ম্যাচটা জিতে যায়, একটা ইয়াং কিড 20 বছরও পেরোয়নি, ওই মুহূর্তে ওই একদম নার্ভ একটা সিচুয়েশনে বাংলাদেশকে এমন একটা জয় উপহার দিয়েছে, এটা অবভিয়াসলি বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট একটা পাওয়া হতে পারে। তো পুরোপুরি যে টুর্নামেন্টটা শুধুমাত্র রোনান দেখলাম না, অন্যান্য ওভারঅল বাংলাদেশের এই টুর্নামেন্টের জার্নিটা কেমন ছিল, আপনার কেমন মনে হয়েছে, স্পেশালি এই দুই ভাইকে নিয়ে কি বলবেন? দেখেন, আন্ডার-20 যে স্কোয়াডটা খেলে আসছে, অলমোস্ট 12 থেকে 15 জন প্লেয়ার কিন্তু আমার কাছে মনে হয় যে নেক্সট আন্ডার-23 যে দলটা আছে সেখানে স্কোয়াডে কিন্তু ঢুকে যাবে। এবং রোনান দেখলাম তাদেরও নাম ছিল, বাট আনফর্চুনেট তারা পরীক্ষার কারণে আসতে পারবে না, আমি যতটুকু জানি। আর যদি এসে খেলে তা তো বাংলাদেশের জন্য বিশাল একটা প্রাপ্তি হবে। এবং আপনি যেটা বলেছেন যে জার্নিটা কেমন ছিল, ডেফিনেটলি যে দলটা চ্যাম্পিয়ন হবে তাদের জার্নিটা তো ডেফিনেটলি পজিটিভ হবে এবং সব থেকে ভালো হবে। তারা আমাদেরকে ইন্ডিয়ার মতো দলকে হারিয়ে তারা মালদ্বীপের মতো একটা দূর থেকে একটা ট্রফি এনে দিয়েছে, সেটা তো বাংলাদেশের হিস্ট্রির জন্য অনেক বড় একটা পাওয়া। তো সেখানে যদি পারফর্মারদের যদি নিয়ে একটু আলোচনা করি, স্পেশালি যদি প্রথম ম্যাচটা দেখেন পাকিস্তানের সাথে আমরা যেভাবে শুরু করেছিলাম, ফার্স্ট হাফে কোনো গোল হয়নি, সেকেন্ড হাফে রোনান সোলেমান সাবস্টিটিউট নেমেই 2টা গোল করেছে, একটা ফ্রি কিকে দুর্দান্ত গোল ছিল আর একটা হেডে গোল ছিল। এবং এরপরে তো সে তার পারফরমেন্স ম্যাচ বাই ম্যাচ পারফর্ম করেছে। অ্যাট দ্য সেম টাইম ডেকলান সুলেমানও কিন্তু তারপরে যদি ফাইনাল ম্যাচে দেখেন নেমে কিন্তু ইম্প্যাক্টফুল ফুটবল খেলেছে। এবং আমাদের লোকাল ফুটবলারদেরও পারফরমেন্স দেখেন, মানিক স্ট্রাইকের পজিশনে খুব গুরুত্বপূর্ণ গোল করেছে, মিঠু সেন্টার ব্যাক থেকে কিন্তু ইন্ডিয়ার সাথে গ্রুপ পর্যায়ের ম্যাচে গোল করেছে, ফয়সাল দুর্দান্ত করেছে, মোর্শেদ আলীর কথা বলতে হয় সুপার ট্যালেন্টেড প্লেয়ার, সংগ্রাম লেফট ব্যাক থেকে দুর্দান্ত করেছে। সুতরাং লট অফ ট্যালেন্ট প্লেয়ার দেয়ার। মেইন ফ্যাক্ট হলো যে এই ট্যালেন্ট প্লেয়াররা যখন ভালো করে, যখন সিনিয়র টিমে যায় তখন কিন্তু তাদের পারফরমেন্স একটা কলাপস করে। হ্যাঁ, বাট বিকজ এস ভিত্তিক দলে আমরা সবসময় দেখেছি আমাদের ট্যালেন্ট প্লেয়াররা থাকে। হ্যাঁ, বাট যখন জাতীয় দলে যায় তখনই যেন কেমন যদি তারা হয়ে যায়। সুতরাং আই হ্যাভ টু রিকোয়েস্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে এই প্লেয়ারদেরকে, হ্যাঁ যেটা হয় এই প্লেয়াররা যখন আন্ডার-20 খেলে, যেমন এখন তারা একটা টুর্নামেন্ট খেলবে আন্ডার-23, ইটস এ গুড সাইন, এবং ওখানকার ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু স্কোয়াডে রয়েছে। আই হোপ যে তারা আসলে এই যে পাইপলাইনটা যে কন্টিনিউ করছে, রান করছে, এটা কিন্তু পজিটিভ দিক। হ্যাঁ, যে জাতীয় দলের সাথে সাথে আমাদের আন্ডার-23 দলটাও রেডি হচ্ছে, যারা কিনা নক করছে জাতীয় দলে খেলার জন্য, রাইট? তো আমি বলবো যে এবং অলমোস্ট এরা কিন্তু আন্ডার-20 প্লেয়ারই। সো প্রোগ্রেসটা বা প্রসেসটা কিন্তু এরকমই হওয়া উচিত, পাইপলাইনটা এরকমই স্ট্রং হওয়া উচিত। তো সেই জায়গা থেকে আমি বলবো যে অনেক ট্যালেন্ট প্লেয়ার কিন্তু ওই দলটাতে ছিল, যার কারণে কিন্তু ওই দলটা চ্যাম্পিয়ন হয়েছে। এবং রোনান সোলেমানের কথা আপনি যেটা বলেছেন যে পানেনকা শুট করে যে গোল করেছে, এটা কেন হয়েছে, এটা আমার কাছে মনে হচ্ছে যে মেন্টাল স্ট্রেংথ। সে তো আসলে এই এনভায়রনমেন্টে বড় হয়নি, সে আসলে যেখানে থেকে ট্রেনিং সেশন নিচ্ছে, যে প্রোগ্রেসে বড় হচ্ছে, ওইটা কিন্তু আমাদের এখানকার সাথে মিলবে না। হ্যাঁ, তারা কিন্তু মেন্টাল স্ট্রেংথটা কোন পর্যায়ে নিয়ে গিয়েছে যে আপনার একদম ফাইনাল শ্যুট, যেটা গোল করলে আপনার দলটা চ্যাম্পিয়ন হয়ে যাবে, সে ওই সময় পানেনকা শ্যুট নেওয়ার মতো কনফিডেন্ট তার ভিতরে ছিল। ডেফিনেটলি দ্যাট মিনস আপনি ওটা লস করলে কিন্তু আপনি হেরে যেতেন, আপনার একটা ট্রফি আপনার কাছ থেকে দূরে সরে যেত। সুতরাং ওই মেন্টাল স্ট্রেংথটা গ্রো করেছে কিন্তু ওই পরিবেশে। সো পরিবেশ কিন্তু বড় বিশাল ফ্যাক্ট। সো ওই ধরনের এনভায়রনমেন্ট কিন্তু আমাদের এখানে নেই, যার কারণে দেখবেন যে ওদের থেকে আমাদের মেন্টাল স্ট্রেংথ কিন্তু আমরা অনেকটা পিছিয়ে রয়েছি, বিকজ ফুটবলে কিন্তু মেন্টাল স্ট্রেংথ অনেক বড় একটা ফ্যাক্ট।
এবং আপনি যদি দেখেন তার পাকিস্তানের অ্যাগেনস্টে যে সেট পিস থেকে গোল করেছিল, আপনি যদি মনে থাকে, হ্যাঁ, ওই পজিশন থেকে কিন্তু আমাদের এখানে লোকাল প্লেয়ার ডিরেক্ট মারার কিন্তু কোনো চিন্তাই করবে না, বাট সে যখন বল অন দ্য স্পট বসিয়েছে সে তখনই কিন্তু সে কনফার্ম করেছে সেটা ডিরেক্ট শ্যুট করবে এবং সে অন দ্য পোস্ট রাখবে। এবং আপনি যদি দেখেন বলটা সুইং, বল মেজারমেন্ট, বল পাওয়ার, একুরেসি, এভরিথিং ওয়াজ পারফেক্ট। সুতরাং এটা তো আসলে পরিবেশের কারণে হয়েছে এবং ফ্যাসিলিটিসের কারণে হয়েছে, ট্রেনিং সেশনের কারণে হয়েছে, রাইট? সুতরাং আমি ওই দিকটাতেই আসতে চাই যে ওদের সাথে ডিফারেন্সটা কিন্তু আমাদের এইখানে, ওই মানসিকতার জায়গা। সো আমাদের মেন্টাল স্ট্রেংথ নিয়েও কিন্তু আমাদের লোকাল প্লেয়ারদের সাথে কাজ করতে হবে। তাছাড়া যদি আপনাকে যদি বলি বাংলাদেশের বর্তমান একাদশটা আসলে আপনি কোন কোন প্লেয়ারদেরকে আসলে চান যে বাংলাদেশের বর্তমান একাদশটা যদি সাজাতে বলা হয়, কাকে কাকে আগে রাখবেন? জাতীয় দলের একাদশ আমাকে যদি বলেন, এটা তো আসলে পুরোটাই কোচ ম্যানেজমেন্ট তারা আছে, এবং আমি যেহেতু ফুটবল প্লেয়ার ছিলাম এবং আমি খুব রিলেটেড এর সাথে, আমি খুব কাছ থেকে দেখছি। আমাকে যদি বলেন স্টার্টিং 11 দাঁড় করাতে, ডেফিনেটলি আমি এই মুহূর্তে গোলকিপিং পজিশনে জিকোকে দিয়ে স্টার্ট করাবো, টু বি অনেস্ট। জিকোকে দিয়ে স্টার্ট করাবো এই কারণে, কারণ আপনি যদি রিসেন্টলি মিতুল মামা ইজ ডুইং গুড, ফ্যান্টাস্টিক জব সে পালন করেছে, শ্রাবণও ভালো করেছেন। শ্রাবণে ভালো করেছে, বাট আপনি যদি আমাকে স্পেসিফিকভাবে যদি আমাকে বলেন কাকে স্টার্ট করবো, ডেফিনেটলি জিকোকে দেশো, বিকজ জিকোর গেম টেম্পারমেন্ট ওদের থেকে অনেক বেশি। হ্যাঁ, এই ধরনের ম্যাচ সে অনেক খেলেছে, সাউথ এশিয়ার বেস্ট গোলকিপার হয়েছে, 2022-এর সাফে সে বেস্ট গোলকিপার হয়েছে। হ্যাঁ, সুতরাং তারপর থেকে কিন্তু তাকে একটা যে কোনো যে কোনো কারণে তাকে জাতীয় দলে রাখা হয়নি, বাট এই মুহূর্তে আবার তাকে স্পটে নিয়ে এসেছে। সো আমি জিকোকে স্টার্ট করাবো, আমি রাইট ব্যাকে বিশ্বনাথকে দিয়ে স্টার্ট করাবো। বিশ্বনাথ যেহেতু ফিট হয়ে আসছে এবং হি ডিড ফ্যান্টাস্টিক জব। বসুন্ধরা কিংসের যে শিরোপাগুলি জিতেছে লাস্ট বেশ কিছু ম্যাচ সে দুর্দান্ত খেলেছে। লেফট ব্যাকে আমি ডেফিনেটলি জায়ানকে স্টার্ট করবো, বিকজ জায়ান ইজ ভেরি পোটেনশিয়াল প্লেয়ার। এবং টু সেন্টার ব্যাকে আমি, যেহেতু আমাদের সেন্টার ব্যাক অপশনের জায়গা খুবই কম, আমাদের সেন্টার ব্যাক একদম নাই বললেই চলে, সেখানে তোপো এবং তারেক কাজীকে দিয়ে আমি স্টার্ট করবো সেন্টার ব্যাক। এবং মিডফিল্ডে যদি আপনি আমাকে বলেন হামজা সমিত সোম, হ্যাঁ, হামজা সমিত সোম, এবং আমাকে যদি বলেন আমি 4-2-3-1 ফরমেশনে স্টার্ট করাবো। হ্যাঁ, সেখানে হামজা সমিত সোম দুইটা মিডফিল্ডার থাকবে, সামনে যে তিনজন থাকবে মুরসালিন, রাকিব, ফাহিম, এবং নাম্বার 9 পজিশনে আমি হয়তো এই মুহূর্তে রোনান সোলেমান বা সৌরভ দেওয়ান, যারা দুজন প্লেয়ার এই মুহূর্তে বেশ ভালো করছে, বিকজ আমার এখন এই মুহূর্তে স্ট্রাইকার পজিশনটাকে আমাকে দেখতে হবে। যদিও এরা দুজন হয়তো সিনিয়র দলে নাই, তারপর আমি মনে করবো যে এদের দুজন থেকে একজনকে নেওয়া উচিত, বা যদি আপনি স্ট্রাইকিং পজিশনে কাউকে না পান, সেখানে লিগে যারা পারফর্ম করছে সামাও ওখান থেকে একজন প্লেয়ারকে আপনি স্ট্রাইকিং পজিশনে দিয়ে স্টার্ট করানো উচিত আমি মনে করি। এই স্টার্টিং 11 দিয়ে আমি মনে করি যে শুরু করানো উচিত। তারপর জামাল ভুঁইয়াকে কি আপনি সাবস্টিটিউট হিসেবে রাখবেন? আমি জামালকে সাব হিসেবে রাখবো, বিকজ যদি রিসেন্টলি জামালের আপনি একটু, যেহেতু ওর এক্সপিরিয়েন্স অনেক বেশি, বাট একটু আমার মনে হয় একটু এজ হয়ে গেছে, বিকজ মিডফিল্ড আপনি জানেন প্রচুর রান করতে হয়, প্রচুর এফোর্ট দিতে হয়, সেই জায়গাটা হয়তো জামাল সেকেন্ড হাফে গিয়ে দিতে পারবে। সো মিডফিল্ড প্যাটার্নে কিন্তু সোহেল রানা, ছোট সোহেল রানা, বড় সোহেল রানা, তাদের মতো ক্যাপাবল প্লেয়ারও রয়েছে। সুতরাং আমি কিন্তু তাদেরকেও রাখিনি, আমি রেখেছি হামজা এবং সমিত সোমকে, বিকজ আমি একটু মোর অ্যাটাকিং খেলবো, বিকজ আপনার অপোনেন্ট দেখতে হবে সান মেরিনো, যার সাথে আপনাকে একটু অ্যাটাকিং খেলতে হবে। হ্যাঁ, যার কারণে আমি একটু বেশি অ্যাটাকিংয়ে প্লেয়ার রেখেছি, রাকিব, ফাহিম, মুরসালিন, যারা কিন্তু গোল করতে পারে। হ্যাঁ, এবং পিছন থেকে হামজা সমিত সোম হয়তো কুইক বল ডেলিভারি দিতে পারবে তাদের উদ্দেশ্যে, এবং তারাও এটাকে পার্টিসিপেট করতে পারবে। জামাল সেকেন্ড হাফে খেললো, কোনো প্রবলেম নেই। তাছাড়া এই যে জামাল ভাই সেকেন্ড হাফে, আপনি জামালকে সেকেন্ড হাফে তার সার্ভিসটা আসলে চাচ্ছেন, তবে এফসি এশিয়ান কাপে কিন্তু আমরা জামালকে দেখি নাই, ম্যাক্সিমাম ম্যাচে একদম দেখি নাই, খুব কম সংখ্যক ম্যাচে তাকে কোচ হাবিয়ার ক্যাবরেরা নামিয়েছেন। এখানে কি বাংলাদেশ তার সার্ভিসটা মিস করেছে কিনা? দেখেন, এটা নিয়ে কিন্তু তখন আমরা সমালোচনা বহুত করেছি, টু বি অনেস্ট, যে জামালকে আসলে কিছু সময়ের জন্য কিন্তু আমরা চাচ্ছিলাম যে তাকে নামানো হোক, এবং যে ম্যাচগুলিতে আপনি দেখবেন জামাল সাবস্টিটিউট নেমেছে, ওই ম্যাচগুলি কিন্তু বেশ ভালো ইম্প্যাক্টফুল ফুটবল খেলেছে জামাল নেমে। স্পেশালি যে ম্যাচটা আমরা 4-3 হারলাম, হ্যাঁ, হংকংয়ের সাথে, আপনার যদি মনে থাকে, হ্যাঁ, যে ম্যাচটাতে জামাল নামার পরে কিন্তু, জামাল এবং সমিত সোম নামার পরে কিন্তু খেলার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এবং জামালের ওই কর্নার থেকে কিন্তু সমিত সোম গোলও করে, 3 গোলে কিন্তু খেলা ড্র হয়ে গিয়েছিল। সো জামাল যেটা পারে এই দলটাতে, সেটা আবার অন্য কেউ পারে না, যেটা হলো জামালের সেট পিসগুলি জামাল দুর্দান্ত। হ্যাঁ, স্পট কিকে জামালের মতো ভালো ডেলিভারি কেউ দিতে পারে না। তো সেইটা কিন্তু আপনাকে কাজে লাগানো উচিত ছিল, যেটা এশিয়ান কাপ কোয়ালিফাই আমরা একদমই করিনি। আপনি যদি দেখেন সিঙ্গাপুর ম্যাচে কিন্তু আমরা ধরে নিয়েছিলাম জামালকে, আপনি যখন 1 গোল কনসিড করেন, আমরা কিন্তু তখন সেট পিস পাচ্ছিলাম সেকেন্ড হাফে গিয়ে বেশ। হ্যাঁ, তো ওই সময়টা কিন্তু জামালকে আপনি অ্যালাউ করেননি। তো এটা আসলে কোচ আসলে এই জায়গাটাতে বড় একটা মিস্টেক করে গিয়েছে। হ্যাঁ, এবং ইন ফিউচার হয়তো নতুন যে কোচ আসছে থমাস যদি ডেফিনেটলি জামালকে গেম প্ল্যান একটা বড় অংশ হিসেবে রাখবে, সেইটা সেকেন্ড হাফে রাখুক, ফার্স্ট হাফে রাখুক, গেম টাইম যতটুকু দেখ, এটা সারা পৃথিবীর কোচদেরই কিন্তু আলাদা আলাদা প্ল্যান থাকে প্লেয়ারদেরকে নিয়ে স্পেসিফিকভাবে। হ্যাঁ, তো সুতরাং আমি মনে করি জামাল হয়তো তার প্ল্যানের একটা বড় কেন্দ্র হয়ে থাকবে।
আচ্ছা ভাই, আপনি যখন আপনার ফুটবল জার্নিটা আসলে শুরু করেন, সেই সময়ের মধ্যে আর বর্তমান সময়ের মধ্যে আসলে তফাৎটা কতটুকু? তফাৎ বলতে খেলায় কিছু চেঞ্জ এসেছে ইন্টারন্যাশনালি যদি আপনি আমাকে বলেন, হ্যাঁ ইন্টারন্যাশনালি যদি বলেন খেলায় কিছু চেঞ্জ এসেছে যে রাইট, আমরা যে সময়টা খেলেছি চেঞ্জ এরকমের, আমাদের এই সময়টাতে তো আসলে অনেক প্রবাসী ট্যালেন্ট প্লেয়ার আসছে রাইট দলে। ওই সময়টা কিন্তু আমাদের সাথে তেমন কোনো প্রবাসী বাংলাদেশি প্লেয়ার ছিল না। হ্যাঁ, তফাতের জায়গা যদি বলেন এইটা একটা। আর খেলায় প্লেয়িং স্টাইলের কথা যদি বলেন সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এখন আমরা যেটা হয় যে বিল্ড আপ করে খেলাটা পছন্দ করি। হ্যাঁ, বিল্ড আপ আমাদের সময় আমরাও খেলেছি, বাট এখন একটু আমরা মোর অ্যাটাকিং এবং বিল্ড আপ করে খেলাটা পছন্দ করি, যেটা আসলে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ একটা ফুটবল একটা নিয়মে চলে। আপনার ফুটবল যেটা হয় যে আপনার পায়ে যতক্ষণ বল থাকবে ততক্ষণ আপনি সেফ। যখন অপোনেন্টের কাছে বল যাবে তখনই কিন্তু আপনি আপনার পজিশনগুলি ডিফিকাল্ট হয়ে যাবে। লাইক ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডে কিন্তু আপনাকে তখন অনেক শেপ মেনটেন করতে হবে। সুতরাং যেটা এখন আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ফুটবল দলটা বেশ ভালো করে। আর আমাদের সময় যেটা ছিল, আমাদের একটা ছিল যে আমরা খুব উইনিং মেন্টালিটি ছিলাম। এগেনস্ট যেই হোক আমরা জেতার জন্য খেলতাম। এখনও সবাই জেতার জন্য খেলে, বাট জেতার জন্য যে স্কোয়াডটা দরকার, লাইক এখন একটা পজিশনে খুবই খুবই দুর্বলতা দেখা যাচ্ছে, সেটা হলো স্ট্রাইকিং পজিশন। হ্যাঁ, যে আমাদের সময় আমরা দুইজন স্ট্রাইকারও, এমনও ম্যাচ গেছে দুইজন স্ট্রাইকার খেলেছি, আমি আর এনামুল ভাই, অনেক সময় আমি আর আলফাজ ভাইও স্টার্ট করেছি। হ্যাঁ, এবং রিজার্ভে আরও 3-4জন স্ট্রাইকার ছিল, কোয়ালিটি স্ট্রাইকার। সো এই মুহূর্তে জাতীয় দলটাতে কিন্তু সেইটা একটা বড় অ্যাবসেন্স রয়েছে। হ্যাঁ, সুতরাং আমি বলবো যে দুই সময়ের ক্ষেত্রে চিন্তা করতে গেলে আমি বলবো যে এখন জাতীয় দলটা হামজার আসার পর একটু বেশি স্ট্রং হয়েছে এবং মেন্টালি মানসিকতা অনেক চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, একটা উইনিং মেন্টালিটির দিকে আমরা যাচ্ছি। আমরা কোনো ম্যাচ খেলতে গেলে আগে যেটা হতো যে বড় টিমের সাথে খেলতে গেলে আগে হেরে বসে থাকতাম। এখন যেটা হয় যে প্লেয়াররা হামজা সমিত সোমার সাথে একটা চিন্তা করে যে আমরা একটা ফাইটিং মেন্টালিটি নিয়ে খেলবো, ম্যাচটা জেতার জন্য খেলবো। এই চেঞ্জটা আসছে। আর যদি ঘরোয়া ফুটবলের কথা বলেন, আমি বলবো যে আমাদের সময় ঘরোয়া ফুটবলটা এখনকার থেকে অনেক স্ট্যান্ডার্ড ছিল। আমাদের ঘরোয়া ফুটবলটা অনেক ক্রেজ ছিল। আমাদের ঘরোয়া ফুটবলটা নিয়ে মানুষের প্রতি একটা অন্যরকম ফ্যাসিনেশন ছিল, যেটা এখন একদমই নেই। সো ওই জায়গাটা কিন্তু আপনাকে অ্যাভেল করতে হবে, ইমপ্রুভ করতে হবে। যেটা আমাদের সময় আমরা যখন আবহানীতে খেলছি, টু বি অনেস্ট, ইন 2005-06 দিকে, হ্যাঁ 5,000-7,000 দর্শক শুধু আমাদের প্র্যাকটিস দেখতে আসতো আবহানী মাঠে। টু বি অনেস্ট, এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না, 5,000 পিপল শুধু আমাদের ট্রেনিং সেশন দেখতে হতো। ম্যাচ যেতে নর্মাল যদি ফকিরা বলের সাথে ম্যাচ হতো, 10,000-15,000 দর্শক শুধু খেলা দেখতে যেত। পার্সোনাল আমার খেলা দেখার জন্য যেত, ওয়ালি ফসলের খেলা দেখার জন্য দেখে যেত। আমাদের পার্সোনাল অনেক ফ্যান ছিল যারা আমাদের খেলা দেখতে যেত, টু বি অনেস্ট, যেটা এখনকার প্লেয়ারদের ওই রকমের পার্সোনাল ফ্যান নেই যারা ক্লাব ফুটবলে খেলা দেখতে যাবে। আসলে মানুষজন জানেই না যে কবে ক্লাবের খেলা শুরু হচ্ছে, রাইট, স্কেডিউলটা কেমন, ফিকচারটা আসলে কেমন। এক্স্যাক্টলি ওইটাই বললাম যে ঘরোয়া ফুটবল আমাদের আসলে ফোকাসটা এতই কম যেটা আসলে চিন্তাই করা যায় না। এবং আমি যেটা বললাম যে আপনি ঘরোয়া ফুটবলে ক্রেজ যতদিন তৈরি না করতে পারবেন ততদিন কিন্তু আপনি প্রবাসী প্লেয়ার আর্নিংস ফাইন, আমি কোনো খারাপ দেখছি না, বাট আপনি ইমপ্রুভের জায়গাটা কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন না। এই যে বলছিলেন যে ডোমেস্টিক লিগের কথা, আপনাদের সময়টা ভালো ছিল, বা বর্তমান সময়টা ওই যে খোঁজ খবর রাখা হয় না। ইভেন ন্যাশনাল টিমে যখন খেলা আসতো তখন আমরা দেখতাম যে গ্যালারি একদম ফাঁকা, কোনো দর্শক নাই খুব একটা, একদম কোর যারা ফুটবল লাভার তারা হয়তো যেত, লাইক সেভ বাংলাদেশ ফুটবল, বাংলাদেশ আলট্রাস, এমন টাইপের বেশ কিছু কমিউনিটি আসলে যেত। তবে যখন শোনা গেল যে হামজা আসছে, সমিত আসছে, তখন আবার এই বাংলাদেশে যারা কখনো বাংলাদেশ ফুটবলটাকে ওইভাবে ফলো করে না, বাংলাদেশের ফুটবল প্লেয়ারদের নাম ঠিকমতো জানে না, তারাও আসলে বাংলাদেশের ফুটবল নিয়ে একটা হাইপ ক্রিয়েট করা শুরু করলো যে না, আমাদের আসলে খেলাটা দেখতে যাওয়া উচিত। এবং প্রথমবার যখন হামজা বাংলাদেশের মাটিতে খেললো ভুটানের অ্যাগেনস্টে, তারপর সিঙ্গাপুরের অ্যাগেনস্টে খেললো, তখন আসলে এক্স প্লেয়ার হিসেবে কেমন লাগলো যে না, আমাদের দেশের ফুটবল নিয়ে আসলে মানুষজন কথা বলছে। আবার আমাকে যদি এক্স প্লেয়ার হিসেবে কথা বলতে বলেন, আমি বলবো যে ফুটবল সারা পৃথিবীর 1 নম্বর স্পোর্টস। আমি চাই বাংলাদেশেও ফুটবলটা এমন একটা অবস্থায় থাকুক যেখানে ফুটবলের বাইরে অন্য কোনো স্পোর্টস নিয়ে কথা হবে না। টু বি অনেস্ট, সব স্পোর্টসই ভালো করুক আমি চাই, বাট ফুটবলটা এমন একটা উচ্চতায় যাক যেখানে ফুটবলের বাইরে মানুষ কথা কম বলবে। হ্যাঁ, এইটা আমি চাই। বাট একটা জিনিস হলো, আপনি যেটা বলছেন এটা অনেস্টলি যদি বলি, যে হামজা যেদিন আসলে বাংলাদেশে খেলবে কনফার্ম হয়, তারপর থেকেই কিন্তু ইন্টারন্যাশনালি বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু এমন উচ্চতায় চলে গেছে যেটা চিন্তা করা যায় না। আপনি দেখবেন এখন হামজার জন্য কিন্তু পুরো 15 মিনিটে পুরো টিকিট সেল হয়ে যায় অনলাইনে, রাইট? 30,000, 25,000 বা 20,000 টিকিট, যেটা 15 মিনিটে, বিকজ অফ হামজা আমাদের ফুটবলের জন্য বিশাল একটা আশীর্বাদ। বাট ফ্যাক্ট হলো, এই হামজা যে আশীর্বাদ হয়ে আসছে, এইটাকে আমরা ক্যাশ করতে পারছি কি না, হ্যাঁ এইটাকে আমরা ওকে ধরে আমরা ফুটবলটা কতটা প্রোগ্রেস করছি, সেটা হলো কিন্তু ফ্যাক্ট। সো হামজা আসাতে যেটা হয়েছে যে ফুটবলের ব্র্যান্ড ভ্যালু,
ফুটবলের ইন্টারন্যাশনালি মান কিন্তু অনেক উচ্চতায় চলে গেছে। অন্যতম কারণ হলো যখন আপনি কোচ নিয়োগ দিয়েছেন, আপনি দেখেন কোচ নিয়োগের সময় কত সিভি আপনার এখানে জমা পড়েছে। হ্যাঁ, সো বাংলাদেশ 182 দল র্যাঙ্কিংয়ে তার কোচ নিয়োগের সময় মানে একটা হুলস্থুল অবস্থা হয়ে গেছে। 300 সিবি, সেখানে কত হাই প্রোফাইল ক্রিস কোলম্যানের মধ্যে যে ওয়েলস ন্যাশনাল টিমকে ইউরোতে আপনার সেমিফাইনাল নিয়ে গেছে, গ্যারেট বেলের কোচ, সে এখানে আসলে সিবি জমা দিয়েছে জাতীয় দলের কাজ করার জন্য। ডেফিনেটলি এখানে হামজার একটা বড় ইম্প্যাক্ট রয়েছে, আদারওয়াইজ তো না। সো রোজারিও মিকেল ছিল, ব্যান স্ট্রোক ছিল, যে কিনা হাঙ্গেরি ন্যাশনাল টিমকে ইউরোতে নিয়ে গেছে। ইভেন মিকেল কিন্তু ব্রাজিলকে স্বর্ণ জিতেছে। এক্স্যাক্টলি, সেটাই বললাম। এবং এই যে থমাস ঢলি যে আসছে, হ্যাঁ, সো এরা তো হামজা, সমিত সোম আমাদের এখানে আসাতেই তো এরা আসলে আগ্রহ প্রকাশ করছে এখানে কাজ করবে, রাইট? সো আমি বলবো যে হামজা আমাদের ফুটবলের জন্য বিশাল একটা পাওয়া, বিশাল একটা পাওয়া। লেস্টার সিটিকে FA কাপ উইনার, লেস্টার সিটির মতো দলের ক্যাপ্টেন আম্বান্টুরের নাম, এটা চিন্তা করা যায়। তো সেই প্লেয়ার যখন আমাদের এখানে খেলে, এটা তো ডেফিনেটলি বিশাল একটা পাওয়া আমাদের জন্য। এখন আপনার একটু ফুটবলিং ক্যারিয়ারের যে শুরুটা, আপনি মামুনুল ভাই দীর্ঘদিন ধরে খেলেছেন, ওই সময় আসলে আপনার নিজের কাছে জার্নিটা কতটা আসলে টাফ ছিল? কারণ বর্তমানে আপনি যদি দেখেন যে বাংলাদেশে আসলে ওইভাবে একজন ক্রিকেটার হবে বা ফুটবলার হবে বা স্পোর্টস পার্সন হবে, এই জিনিসটা অনেক ফ্যামিলি আসলে চায় না। ফ্যামিলি থেকে কতটা বাধা ছিল? এখন চায়, আমাদের সময়টাও চাইতো, এখনও চায়। এখনও স্পোর্টসম্যানরা কিন্তু ক্রিকেটার ফুটবলার হতে চায়, বিকজ এখন যেভাবে প্রোগ্রেস করছে, ক্রিকেটার তো ডেফিনেটলি হতে চায়, সাথে সাথে এখন ফুটবলার হতে চায়, সাথে সাথে এখন হামজা চৌধুরী হতে চায়, সাথে সাথে এখন সমিত সোম হতে চায়, রাইট? এখন কিন্তু ওই পাইপলাইনটা তৈরি হচ্ছে। আর আমাদের সময়টার কথা যদি বলেন, উই পাসিং ভেরি ক্রিটিক্যাল টাইম, টু বি অনেস্ট। এই কারণে বললাম, কারণ আমরা যে সময়টা জার্নি শুরু করেছি, আমার যদি মনে পড়ে, আমি মামুন, আমরা 99-এ বিকেএসপিতে ভর্তি হই ফুটবলে। হ্যাঁ, বিকেএসপিতে স্পোর্টস ইনস্টিটিউট, এবং আমাদের সময়টা খুব টাফ ছিল। হ্যাঁ, তখন টাফ ছিল এই কারণে, কারণ তখন ফুটবলে একটা অন্যরকম রমরম অবস্থা ছিল। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ারে পাওয়ার চুমুকে অ্যাকশন। হ্যাঁ, না, কারণ 99-এর সাব গেম চ্যাম্পিয়ন হলো জুয়েল রানার নেতৃত্বে, আপনার যদি মনে থাকে, নেপালে যেটা চ্যাম্পিয়ন হলাম, ওই সময়টা ফুটবলে কিন্তু অন্যরকম একটা ক্রেজ ছিল, ক্রিকেটেরও একটা ক্রেজ ছিল। ICC ট্রফি জিতলো এর আগেই। সুতরাং ফুটবল ক্রিকেট কিন্তু তখন একটা মানে মিক্সড ছিল, মানে দুইটা গেমের প্রতি সবার একটা ফোকাস ছিল। সো আমরা যখন ট্রায়াল দিতে যাই, তখন কিন্তু বিশাল একটা কম্পিটিশন হয়, হ্যাঁ, ফুটবল এবং ক্রিকেটের সব ডিপার্টমেন্টেই। সো আমাদের কিন্তু খুব কষ্ট হয়েছে মানে ট্রায়াল দিয়ে ভর্তি হতে। সো আল্লাহর অনেক অশেষ রহমত ছিল, এবং আমাদের চেষ্টাটা ছিল, স্পেশালি আমার আব্বা অনেক চেষ্টা করেছে আমাকে ফুটবলার বানানোর পিছনে, বিকজ সে আমাকে বিকেএসপিতে ভর্তি করে দেয়। সো ওই টাইমটা আমরা আসলে ভর্তি হওয়ার পরে আমরা ফুটবলের প্রতি আমাদের ফ্যাসিনেশন তৈরি হয়, প্রফেশনাল ফুটবল খেলার দিকে আমরা আগাই। এরপরে তো আস্তে আস্তে আমাদের ক্যারিয়ারটা বিল্ড আপ হয়। 2002 আমি ঘরোয়া ফুটবলে ব্রাদার্স ইউনিয়নে নাম লেখাই, 2005-এ জাতীয় দলে স্টার্ট করি। এরপরে 12-13 বছর জাতীয় দলে খেলি, ক্লাব ফুটবলে বিভিন্ন দলে খেলি, মোহামেডান, আবাহনী, শেখ রাসেল, শেখ জামাল, এরপরে মুক্তিযোদ্ধা, বড় যে ক্লাবগুলি আছে, এবং প্রত্যেকটা ক্লাবেই আসলে ট্রফি দেয় ক্লাবগুলিকে। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমাদের জার্নিটা বেশ ভালো ছিল, আমরা ফুটবলটাকে এনজয় করেছি, টু বি অনেস্ট। হ্যাঁ, এখনকার প্লেয়াররা যেটা এনজয় করতে পারেন ইন্টারন্যাশনালি ম্যাচের বাইরে, ঘরোয়া ফুটবলটা কিন্তু আমাদের লোকাল প্লেয়ার এনজয় করতে পারে না। অনেস্টলি বলি, আমাদের সময় আমরা ঘরোয়া ফুটবলটা অনেক এনজয় করতাম, অনেক এনজয় করতাম। এই কারণ প্রত্যেকটা ম্যাচের আলাদা আলাদা এক্সাইটমেন্ট থাকতো, দর্শক আসতো, প্রত্যেকটা ম্যাচের অন্যরকম হাইপ থাকতো। হ্যাঁ, সুতরাং আমাদের ঘরোয়া ফুটবলটা আমরা খুব এনজয় করতাম। অ্যাট দ্য সেম টাইম জাতীয় দল তো সবসময়ের জন্য আমাদের প্রাইডের জায়গা। জাতীয় দল আমি 64টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি। প্রত্যেকটা ম্যাচ আমার কাছে মনে হয়েছে যে সব ম্যাচ আমার কাছে ফাইনাল ম্যাচ। এবং আমি যখন ন্যাশনাল অ্যান্থাম গিয়ে ম্যাচ খেলতাম, আমার অন্যরকম একটা ফিলিং তৈরি হতো। সুতরাং এইগুলি তো আসলে ফুটবল কেরিয়ারের, মানে এখন আমার কাছে খুব কষ্ট লাগে যে আমি খুব তাড়াতাড়ি খেলাটা ছেড়ে দিয়েছি। সত্যি কথা বলতে, আমি আরও 3-4 বছর খেলতে পারতাম। আমার লিগারমেন্ট ইনজুরি হয়েছে, এবং আমি একটু অলস ছিলাম। হ্যাঁ, আমি একটু অলস ছিলাম, যার কারণে আমি হয়তো আমার যে কিছু রেকর্ড ছিল যেগুলো আমি ভেঙে ফেলতে পারতাম অনেকের। হ্যাঁ, আমি লিগে 100 গোল করতে পারি না 4 গোলের জন্য। হ্যাঁ, আমি 96 গোল করেছি লিগে। হ্যাঁ, আমি ইন্টারন্যাশনাল ম্যাচে আমি 30 গোল করতে পারতাম যদি আমি আরও একটু সিরিয়াস থাকতাম, বা আরও একটু ইন্টারন্যাশনাল ম্যাচ বেশি খেলার সুযোগ পেলে। সো এই জিনিসগুলো আবার আমাকে অনেক কষ্ট দেয়, টু বি অনেস্ট। কিছু ব্যর্থতা, কিছু সাকসেস তো রয়েছে ফুটবল ক্যারিয়ারে, আফসোস তো থাকবে, অবশ্যই আফসোস, অনেক আফসোসই বেশি, অনেক আফসোস রয়েছে আর কি। তাছাড়া এবার একটু বাংলাদেশের মেয়েদের দিকে যাব। বাংলাদেশের মেয়েরা যেভাবে আসলে পারফর্ম করছে, ব্যাক টু ব্যাক সাব চ্যাম্পিয়নশিপ জেতা, তারপরে আপনার FC উমেন্স এশিয়ান কাপে আসলে তারা খেললো। ইভেন এই মুহূর্তে তারা কিন্তু সাব চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়ায় অবস্থান করছে, হ্যাট্রিক শিরোপা জয়ের একেবারে দ্বার প্রান্তে আমরা বলতে পারি। তো এই মেয়েদের স্কোয়াড নিয়ে আসলে এক্সপেকটেশনটা কেমন, এবং সামনে আমরা কি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে পারি কিনা?
দেখেন, আমাদের মেয়েদের ফুটবলের সাকসেস কিন্তু ছেলেদের থেকে বেশি, এবং মেয়েদের ফুটবলের যদি দেখেন, মেয়েদের ফুটবলের একটা স্পেসিফিক খেলার স্টাইল আছে। পিটার বাটলার যখন কোচ হয়ে যায় তখন কিন্তু আমাদের মেয়েরা কিন্তু একটা প্লেইং স্টাইল তৈরি করেছে। ইভেনচুয়ালি আপনি যেটা বললেন ব্যাক টু ব্যাক দুইটা সাফ ফুটবল চ্যাম্পিয়ন হওয়া ইজ ভেরি ভেরি টাফ জব, ইন্ডিয়ার মতো দেশকে হারিয়ে। হ্যাঁ, সো ওই জায়গাটা ইন্ডিয়াকে হারিয়েছে একবার, নেপালকে, হ্যাঁ নেপালকে হারিয়েছে। সুতরাং এটা তো আসলে বিশাল অ্যাচিভমেন্ট। এবং লাস্ট এশিয়ান কাপ মূল পর্বে যখন খেলে, এর আগের জার্নিটা যদি একটু দেখেন, মিয়ানমারে যখন মিয়ানমারের মাটিতে হারিয়ে যখন আমি এশিয়ান কাপ কোয়ালিফাই মূল পর্বে যাই, সো এই জার্নিগুলি তো মেয়েদেরকে আসলে কোথায় নিয়ে গিয়েছে সেটা তো এখন আমরা আসলে সেই সাকসেসগুলি দেখতে পাচ্ছি। এবং মেয়েরা এখন যেখানেই যায় আমরা আসলে ধরে নিই যে মেয়েরা জিতবে, রাইট? সো ওই উইনিং মেন্টালিটিটা কিন্তু মেয়েরা আমাদেরকে দেখিয়েছে, করে দেখিয়েছে। এবং এখন তারা গোয়াতে রয়েছে সাফ ফুটবল খেলার জন্য। এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে তারা এই সাফ ফুটবলটাও আমাদের দেশে নিয়ে আসবে। এই কারণে বললাম, যারা ব্যাক টু ব্যাক দুইটা সাফ চ্যাম্পিয়ন হয় এবং তাদের থার্ড হ্যাট্রিক শিরোপা জয়ের তো অন্যরকম একটা কিন্তু তাদের ভিতরে ধারণা থাকবে। এবং তাদের কোচ যেহেতু পিটার বাটলার, এবং আমি বলবো যে এই মেয়েরা এশিয়ান কাপ কোয়ালিফাই যদি আপনি চায়নার সাথে ম্যাচ দেখেন, আপনি যদি উজবেকিস্তানের সাথে ম্যাচ, দে প্লেইং ভেরি ভেরি গুড ফুটবল। সো আমি বলবো যে মেয়েদের ফুটবল আমাদেরকে অনেক অনেক আশা দেখাচ্ছে। ইন ফিউচার হয়তো 5 to 6 ইয়ার বা 10 ইয়ার্সের ভিতরে দেখবেন আমাদের মেয়েরা আমাদেরকে বিশ্বকাপে নিয়ে যাবে ইনশাল্লাহ। এবার বাংলাদেশের ফুটবলের বাইরে একটু কথা বলতে চাই। সামনে আসলে ফিফা ওয়ার্ল্ড কাপ, দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ আসলে বলা হয়। ফুটবল ফ্যানরা, ক্রিকেট ফ্যানরা, মানে সবাই আসলে ব্যস্ত হয়ে থাকবে যে ফুটবল বিশ্বকাপ দেখার জন্য। আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে যে ক্রেজটা আসলে শুরু হয় সেটা অলরেডি শুরু হয়ে গেছে বাংলাদেশে। পতাকা উঠছে, জার্সি নিয়ে আসলে কেনাকাটা শুরু হয়। তো এবছর এই বিশ্বকাপ নিয়ে আসলে আপনার এক্সপেকটেশন কেমন? কোন দলগুলোকে এগিয়ে রাখবেন? আর্জেন্টিনা, ব্রাজিলকে কতটা আসলে সম্ভাবনাময় মনে হচ্ছে? আমাদের পার্সপেক্টিভ থেকে বাংলাদেশের জায়গা থেকে আর্জেন্টিনা ব্রাজিলের বাইরে কথা বললে দর্শক হয়তো আমার উপরে রাগ করবে, হ্যাঁ। এবং আমি নিজেও একজন আর্জেন্টিনার বিরাট ফ্যান। টু বি অনেস্ট, এবার ওয়ার্ল্ড কাপটা একটু ডিফিকাল্ট হবে, কারণ এবার ওয়ার্ল্ড কাপ কিন্তু 32টা না 48টা দেশ নিয়ে খেলা। 48টা থেকে 32টাতে আসবে, 32টা থেকে 16টা যেতে হবে, দেন আবার 8টাতে যেতে হবে, দেন সেমিফাইনাল, দেন ফাইনাল। সো এবার কিন্তু অনেক দিন ওয়ার্ল্ড কাপ হবে, লাইক 1 মাস 10 দিন, হ্যাঁ। সো যেটা আগে 1 মাসে শেষ হতো। এবার ওয়ার্ল্ড কাপ একটু ডিফিকাল্ট হবে এই কারণ এবার যদি দেখেন আমার কাছে সলিড 8 থেকে 9টা দল মনে হয়েছে যারা চ্যাম্পিয়ন হতে পারে, হ্যাঁ। এর আগে 4টা-5টা দল আমরা প্রেডিকশন করতাম যেদের ভিতর থেকে সামহাউকে চ্যাম্পিয়ন, বাট এবার 8 থেকে 9টা দলকে আপনাকে চ্যাম্পিয়ন রেসে রাখতে হবে, হ্যাঁ। বিকজ স্কোয়াডের ডেপথ প্রত্যেকটা দলে এত স্ট্রং যেখানে এবার আসলে মানে কে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে এই মুহূর্তে আসলে বলা যাবে না। এবং রাউন্ড অফ 16ও যখনও আসবে তখন আপনি বলতে পারবেন না যে কে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। লাস্ট ম্যাচ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। সো আপনি যদি স্পেসিফিকভাবে আমাকে বলেন যে কারা কারা আসলে চ্যাম্পিয়ন রেসে থাকবে, ডেফিনেটলি আমি স্পেনকে সবার আগে রাখবো। স্পেনের যে স্কোয়াড ডেপথ, আমি পর্তুগালকে এগিয়ে রাখবো। পর্তুগালকে আমরা কখনোই কিন্তু ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন রেসে রাখি না, বাট এবার আপনাকে পর্তুগালকে রাখতেই হবে। পর্তুগাল স্কোয়াডটা এত স্ট্রং, স্পেশালি মিডফিল্ড প্যাটার্ন, হ্যাঁ। ব্রুনো ফার্নান্দেস, বার্নার্ডো সিলভা, জোয়াও নেভাস, হ্যাঁ, ভিথিনা, আপনি চিন্তাই করা যায় না এদের মতো মিডফিল্ড প্যাটার্ন রয়েছে। অ্যাট দ্য সেম টাইম ফ্রান্স তো সবসময়ের জন্য ওয়ার্ল্ড কাপের ফেভারিট, সব সময়ের জন্য। এবং ফ্রান্স দলে এবার 2টা উইং স্ট্রাইকার আছে যারা কিনা আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড কাপকে অন্য একটা আকর্ষণ দিবে। জার্মানি রয়েছে, ইংল্যান্ড রয়েছে, আর্জেন্টিনা, ব্রাজিল তো অবশ্যই রয়েছে, ফ্রান্স রয়েছে, ফ্রান্সের কথা বললাম, হ্যাঁ। সুতরাং ইংল্যান্ডকে আপনি কোনোভাবেই বাদ দেবেন। ইংল্যান্ড স্কোয়াডটা দেখেন, তাদের মেইন ট্যালেন্টেড প্লেয়ারদেরকে বাদ দিয়ে কিন্তু থমাস টোকেল কিন্তু স্কোয়াড সাজিয়েছে। ডেফিনেটলি তার একটা প্ল্যান রয়েছে, সাহসী সিদ্ধান্ত, বিকজ সে ওইভাবেই যাচ্ছে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। সুতরাং কোল পালমারের মতো মানে ট্যালেন্টেড প্লেয়ারকে সে বাদ দিয়ে দিচ্ছে, হ্যাঁ। আলেকজান্ডার আর্নল্ডের মতো সলিড ডিফেন্ডারকে সে নেয়নি, লুক শকে নেয়নি, হ্যারি মেগুয়েরের মতো সেন্টার ব্যাককে সে নেয়নি। চিন্তা করা যায় না যে তাদের এই প্লেয়ারদেরকে বাদ দিয়ে সে কী স্কোয়াডটা সাজিয়েছে। সুতরাং এবার ওয়ার্ল্ড কাপে একটু ডিফিকাল্ট হবে। হোপফুলি আমার কাছে মনে হয় যে যাদের নাম বলছি তাদের ভিতর থেকে কেউ চ্যাম্পিয়ন হবে। এর বাইরেও কিন্তু আন্ডারডগ কিছু দল রয়েছে, নেদারল্যান্ডস রয়েছে, বেলজিয়াম রয়েছে, আমাদের যদি বলি মরক্কো রয়েছে, হ্যাঁ। মরক্কো কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত করবে। সুতরাং ওয়ার্ল্ড কাপ ইজ আনপ্রেডিক্টেবল। আমি আসলে আগের থেকে কাউকে বলতে চাই না যে চ্যাম্পিয়ন হবে। তাছাড়া ভাইয়া বর্তমানে ব্রাজিল এবং আর্জেন্টিনা নিয়ে তো অনেক আলোচনা হয়েই থাকে। তো আর্জেন্টিনার স্কোরটা অ্যানাউন্সড হয় নাই, ব্রাজিলের স্কোরটা অ্যানাউন্স করা হয়েছে। তো আর্জেন্টিনার যে প্রাথমিক দলটা ঘোষণা করা হয়েছে সেখানে সবচেয়ে বড় চমকটা ছিল পাওলো দিবালার ইনক্লুশনটা না থাকা। তাছাড়া নেইমারের প্রসঙ্গে একটু আসবো। নেইমারকে একদম শেষ মুহূর্তে আসলে নেওয়া হয়েছে। কেউ আসলে প্রেডিক্ট করতে পারছিল না শেষ পর্যন্ত নেইমার থাকবেন নাকি থাকবেন না। অথচ নেইমার যে লেভেলে একজন প্লেয়ার, যে লেভেলে ফুটবলটা খেলে এসেছেন, বা তার যে স্কিল বেসটা ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলদাতা,
তো আলোচনাটা আসলে হওয়া উচিত ছিল যে নেইমার শেষ পর্যন্ত বিশ্বকাপটা জিততে পারবেন কিনা, কিন্তু আলোচনা হয়েছে যে নেইমার একাদশ থাকবে। স্কোয়াডে আসলে জায়গা পাবেন কিনা। তো কার্লো অ্যানচেলত্তির এই ডিসিশনটাকে আপনি কিভাবে দেখেন? নেইমার ব্রাজিলের জন্য কত বড় একটা পাওয়া হতে পারে, বা এই ডিসিশনটা আসলে ঠিক ছিল কিনা? আর আর্জেন্টিনার যে পাওলো দিবালা আসলে নাই, এটা আসলে কিভাবে দেখেন? ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের মেম্বার ছিলেন, তার একটা উইনিং শটে আর্জেন্টিনা আগেরবার বিশ্বকাপ জিতেছিল। আমি যদি ব্রাজিল দলটাকে নিয়েই বলি, আপনি যেটা বলেছেন যে নেইমারের ব্যাপারটা, নেইমার যে টাইপের প্লেয়ার, নেইমার যে প্যাটার্নে ফুটবল খেলে, একটা সময় আপনি যদি মনে থাকেন 2015 যে সময় নেইমার বার্সেলোনাতে খেলে, যখন চ্যাম্পিয়ন্স লিগ জিততো, আপনার যদি মনে থাকে ওই টাইমটা, হ্যাঁ, নেইমার, মেসি, সুয়ারেস, হ্যাঁ। সো ওই নেইমার তো আসলে এই নেইমার এখন নাই, কিন্তু ওই প্যাটার্নটা তো এখন নাই, ওই ফর্মটাও এখন নাই। সো নেইমার কিন্তু একটা সময় বাই কিন্তু রোনালদো মেসি কম্পিটিটর হয়ে গিয়েছিল। আমরা ধরে নিয়েছিলাম মেসি একবার ব্যালন ড'র জিতলে সেকেন্ড বছর নেইমার জিতবে, থার্ড ইয়ার হয়তো রোনালদো জিতবে, এরকম কিন্তু সে কম্পিটিশন তৈরি করে ফেলেছিল। সামহাও নেইমারের কিছু ভুল ডিসিশনের কারণে নেইমার আজকে এই যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকবে কিনা, স্ট্রাইকিং 11 এখন খেলবে কিনা, এগুলি কিন্তু নেইমারের ছোট ছোট ভুলের কারণেই কিন্তু আজকে এটা হয়েছে। এবং ব্রাজিলিয়ান প্লেয়ারদের এরকমের সুপারস্টার যারা ছিল, তাদের পুরো কেরিয়ারে কিন্তু এরকম ছোটো ছোটো ভুল থাকে, যার কারণে কিন্তু তারা একদম এন্ড অফ দ্য, যখন তারা তাদের কেরিয়ার শেষ করে, তখন কিন্তু সাকসেসফুলি কেরিয়ার ডান করতে পারে না। সো রিসেন্টলি যদি নেইমারের কথা বলেন, নেইমার আরও পিছিয়ে গেছে বিকজ অফ হিস ইনজুরি। হ্যাঁ, তার লাস্ট 2 বছরে যদি দেখেন, 10 থেকে 12 বার মেজর ইঞ্জুরিতে পড়েছে। এসিএল ইঞ্জুরি, অয়দার অ্যাঙ্কেল ইঞ্জুরি, অয়দার হ্যামস্ট্রিং ইঞ্জুরি, অয়দার কাফ মাসেল ইঞ্জুরি। সো একটা প্লেয়ার যদি এত ইঞ্জুরিতে পড়ে, সো ওইটা রিকভার করে আবার ব্যাক অফ দ্য ফর্ম ইজ ভেরি টাফ টু বি অনেস্ট। বিকজ আমি যদি স্পোর্টসম্যান ছিলাম, আমি জানি যে একটা বড় মেজর ইঞ্জুরি থেকে এসে আবার সেম ফর্মে ব্যাক করা ইজ সো টাফ। সো নেইমার দ্যাট প্লেয়ার যে তার মেন্টাল স্ট্রেংথ এখনও ওই পর্যায়ে রয়েছে যে একটার পর একটা ইঞ্জুরি হচ্ছে, তারপরেও সে ওইটাকে রিকভার করে আবারও মাঠে ফিরছে, আবারও পারফর্ম করার চেষ্টা করছে। সো আমার মনে হয় কার্লো আনচেলত্তি তার ওই মেন্টাল স্ট্রেংথের জায়গাটা সে বেশি গুরুত্ব দিয়েছে এবং চিন্তা করেছে যে নেইমার যদি ওয়ার্ল্ড কাপে যায়, সেখানে হয়তো সে এবার তার লাস্ট ওয়ার্ল্ড কাপ হোক, যাই হোক, সে হয়তো সুযোগ পেলে ম্যাসাকার করবে বা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করবে। লাস্ট ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সও যদি দেখেন, ব্রাজিল দলে কিন্তু সব থেকে বেস্ট পারফরমেন্স ছিল নেইমার। ক্রোয়েশিয়ার ম্যাচের কথা যদি আপনার মনে থাকে, যেটাতে 1 গোলে জিততে ছিল, পরে আনফর্চুনেট ম্যাচটা হেরে যায়, ওইটাও কিন্তু কম্বিনেশন গোলটা নেইমার দিয়েছিল, রাইট? সো নেইমার হয়েছে যে যখন সে প্যারিস সেন্ট জার্মেন ছেড়ে সে যখন সাউদি লিগে যায় আল হিলালে, তখন কিন্তু তার আর আমরা ধরে নিয়েছিলাম যে নেইমারের হয়তো আর ব্যাক অফ দ্য ফর্মে ফিরতে পারবে না। তারপর ওখান থেকে সে স্যান্তোসে গেল, স্যান্তোসে গিয়েও কিন্তু সে একের পর এক ইঞ্জুরিতে পড়লো। সো লাস্ট ইঞ্জুরি হওয়ার পরে যেটা ধরে নিয়েছিল যে সে হয়তো আর ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকবে না, বাট সেখান থেকে রিকভার করে কিন্তু সে স্যান্তোসের লাস্ট ম্যাচগুলি খেলেছে, বেশ ভালোই করেছে। স্পেশালি যেটা হয়েছে যে চ্যালেঞ্জের জায়গাটা স্টিল কিন্তু নেইমার একটা কাফ মাসেল ইঞ্জুরি আছে লাস্ট ম্যাচে, আপনি জানেন 10 to 15 ডেজ তার মাঠের বাইরে থাকতে হবে। আমি ঠিক জানি না যে স্কোয়াড আপনার যখন ক্যাম্প শুরু হবে তখন শুরুর থেকে সে জয়েন করতে পারবে কিনা, যদিও তার মেডিকেল রিপোর্ট বলে সে পারবে। সো মেইন ফ্যাক্ট হলো নেইমার যদি এবার ফুল ফিটনেস দিয়ে খেলতে যায় বা খেলতে পারে, এটা ব্রাজিল দলের জন্য বিশাল একটা প্রাপ্তি হবে। এই কারণে বিকজ নেইমার দ্যাট প্লেয়ার যে খেলা মোমেন্টাম চেঞ্জ করতে পারে। হ্যাঁ, নেইমার হয়তো 10 কিলোমিটার রান করবে না, বাট নেইমারের খেলার ব্রেনটা তো নষ্ট হয়ে যায়নি। নেইমার জানে কোন মোমেন্টে কোন জায়গাটা যেতে হবে, কোন মোমেন্টে হ্যাঁ ভিনিসিয়াস জুনিয়রকে পাসটা দিতে হবে, রাফিনাকে বলটা ডেলিভার করতে হবে। সুতরাং আমি মনে করি যে নেইমারকে কার্লো আনচেলত্তি ওই দিক বিবেচনা করেই রেখেছে। হয়তো গেম টাইম প্রত্যেকটা ম্যাচ হয়তো তাকে স্টার্ট করাবে না, বাট ইম্পর্টেন্ট ম্যাচে দেখবেন যে নেইমারই হয়তো ক্রুশিয়াল মোমেন্টগুলি তৈরি করে দিবে। সো হোপফুলি নেইমার দ্যাট প্লেয়ার, যেটা বলেছি যে মেসি রোনালদোর সাথে কম্পিটিটর হিসেবে তো আমরা নেইমারের নামেই থার্ড নামটাই ধরে নিই এখনও, রাইট? সো নেইমার হয়তো সেই কাজগুলি করে দেখাবে ব্রাজিল দলটাকে। আর সেকেন্ড যেটা বলেছেন যে আর্জেন্টিনার স্কোয়াডে পাওলো দিবালা লাস্ট ওয়ার্ল্ড কাপে খেলেছে, দ্যাটস ফাইন, বাট পাওলো দিবালার রিসেন্ট ফর্ম যদি দেখেন, হ্যাঁ, সে কিন্তু ক্লাব ফুটবলও কিন্তু রেগুলার না। হ্যাঁ, সো স্কোলানি যখন টিম ডিক্লারেশন করবে, ওইখানে আপনার কোশ্চেন করার মতো কোনো অবস্থা সে রাখবে না, বিকজ সে পারফর্ম করা প্লেয়ারদেরই নেবে, যাদেরকে দিয়ে তার কাজ হবে সে ওই প্লেয়ারদেরকে নেবে। এখানে সে তেমন ইমোশনাল হয় না, টু বি অনেস্ট। হ্যাঁ, সেক্ষেত্রে সে যদি মেসিকেও তো না লাগে, সে মেসিকেও কিন্তু অনেক সময় দেখবেন যে বেঞ্চে বসিয়ে রাখবে, বাট তার মেইন কাজটা হলো সে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে কাজগুলি করা দরকার সেই কাজগুলি করবে। এবং এই কারণে বললাম দ্যাট কোচ স্কোলানি, যে কিনা অলরেডি 3টা বড় শিরোপা জিতে ফেলেছে, 2টা ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা এবং ওয়ার্ল্ড কাপ। সুতরাং তার কাছে স্কোয়াড নিয়ে আমার কাছে মনে হয় যে কোনো রকমের কোনো এখানে কোশ্চেন আনাটা আমাদের পক্ষে সম্ভব হবে না। ইভেনচুয়ালি আপনি যদি দেখেন, সে 65 জন প্লেয়ার প্রথম একটা স্কোয়াড দিয়েছে, সেখান থেকে আস্তে আস্তে হয়তো সে সব প্লেয়ারদেরকে অ্যাকনলেজ করবে এবং বেস্ট যে 26 জন তাদেরকে নিয়ে সে ওয়ার্ল্ড কাপে যাবে এবং বেস্ট কম্বিনেশনটাই সে দাঁড় করাবে। সুতরাং
এখানে পাওলো দিবালার সুযোগ পাওয়াটা আসলেই টাফ, হ্যাঁ। এবং যদি সে প্রথমে গিয়ে স্কোয়াডেও রাখতো, ওই 26 জনের ভিতরে হয়তো সে রাখতে পারতো না, যার কারণে সে প্রথম দিকে হয়তো তাকে বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা ভাইয়া, একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং শেষ মুহূর্তে ফ্যানদের জন্য আপনার কি মেসেজ থাকবে এই ঈদ উপলক্ষে? ফ্যানদেরকে তো অবশ্যই ঈদ মোবারক জানাই অনফিল্ডের মাধ্যমে। আমি চাই যে ঈদ এমনভাবে কাটুক, কারণ আমাদের ঈদুল আজহাটা সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ। কারণ আমরা যেটা হয় যে বাড়ি যাওয়ার সময় আমরা অনেক তাড়াহুড়া করি, আমরা কিন্তু দেখবেন যে সড়ক দুর্ঘটনায় কিন্তু আমরা আমাদের অনেক মানুষ প্রাণ হারায়, স্পেশালি 2টা ঈদে। লাস্ট ঈদে আমি দেখেছি অনেক অনেক মানুষ কিন্তু প্রাণ হারিয়েছে, আপনি যদি দেখে থাকেন। সো আমি চাইবো যারা আমরা মানুষ হিসাবে যারা আমরা গ্রামে ঈদ করতে চাই, তারা যেন খুব সেফলি যাই এবং সেফলি ব্যাক করে ঢাকাতে আসি, হ্যাঁ। এবং সুন্দর একটা ঈদ করি পরিবারের সাথে, যেন কোনো মানে বিভেদ না থাকে, কোনো বিভাজন না থাকে, সবাই আমরা মন খুলে ঈদ করি, বাট সেফলি আমরা চলাফেরা করার চেষ্টা করি। কারণ আমি যখন দেখি টিভিতে বা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে বা আপনাদের মাধ্যমে যে রোড অ্যাক্সিডেন্টে 5 জন মারা গেছে, তখন আমি আসলে ইমোশনটা কন্ট্রোল করতে পারি না। সুতরাং ওই জায়গাগুলি জন্য সবাই একটু সতর্ক থাকে। আমি অনফিল্ডকে ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটা প্রোগ্রাম ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি, যিনি কিনা এতক্ষণ আমাদের সাথে অনেক কথা বলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল নিয়ে, বাংলাদেশ উইমেন্স টিম নিয়ে, আসন্ন বিশ্বকাপ নিয়েও তিনি কথা বলেছেন এবং তার ক্যারিয়ারের কিছু স্মৃতিচারণ মুহূর্তও ছিল। আশা করি আপনারা সবকিছু এনজয় করবেন। সবাইকে আরও একবার অনফিল্ডের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।